জয় শ্রীকৃষ্ণ প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের সবাইকে আবারও একবার নতুন একটি ক্লাসে স্বাগতম। তো গত ক্লাসের মতো আজকেও আমরা নবোদয় 2025-এর জন্য গুরুত্বপূর্ণ এইরকম 10টা অঙ্ক, যেগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই বেশি, যেই ধরনের অঙ্কগুলো, তো সেই রকম আমরা 10টা অঙ্ক গুরুত্বপূর্ণ আমরা দেখে নেবো এক এক করে। চলো তাহলে চলে আসছি প্রথম প্রশ্নে। প্রত্যেকের সামনে খাতা কলম রেডি থাকবে, প্রত্যেকে আমার সঙ্গে সঙ্গে অঙ্কগুলো করবে, উত্তর করার চেষ্টা করবে। চলো দেখো প্রথম প্রশ্ন কি রাখা রয়েছে। দেখো বলেছে একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থের 2.5 গুণ দেয়া রয়েছে, 2 পূর্ণ 1/2 গুণ। দৈর্ঘ্য 100 মিটার হলে বাগানটির পরিসীমা কত জানতে চেয়েছে। তাহলে দেখো দৈর্ঘ্য আর প্রস্থ সমান নয়, বলেছে দৈর্ঘ্য প্রস্থের 2.5 গুণ, তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ অসমান হলে সেটাকে আমরা আয়তাকার জমি বলে থাকি। তাহলে সেই বাগানটার পরিসীমা বের করতে বলেছে। আমরা পরিসীমার সূত্র কি জানি না, আমরা জানি পরিসীমা জানি 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ করলে আমাদের পরিসীমা আসে। তাহলে দৈর্ঘ্যটা তো আমরা জানি 100 মিটার, প্রস্থটা তো জানি না। তাহলে প্রথমে আমরা কি করব, প্রস্থটাকে বের করে নেব। দৈর্ঘ্য আমাদের কত দেয়া আছে, দৈর্ঘ্য আমাদের দেয়া রয়েছে 100 মিটার, প্রস্থটা আমরা বের করে নেব। দেখো প্রস্থটা কি করে বেরোবে, দেখো দেখো প্রশ্নে বলেছে দৈর্ঘ্য প্রস্থের 2.5 গুণ, অর্থাৎ দৈর্ঘ্যটা প্রস্থের 2.5 গুণ। ঘুরিয়ে যদি বলতে পারি তাহলে প্রস্থটা দৈর্ঘ্যের 2.5 ভাগ। হয়তো কথাটা বোঝা গেল না, আমি যদি এইরকম তোমাদেরকে দুটো সংখ্যা লিখি, একটা লিখলাম 20 আর 10। যখন বলছি যে 20 10-এর থেকে আছে, এখানে 10 না লিখে এখানে ধরো 15 লিখে দিলাম। তাহলে যখন বলছি 20 15 থেকে 5 বড়, যখন উল্টো দিকে বলবো 15 20 থেকে 5 কম। তাহলে দেখো যখন 20 কে বলছি তখন বলছি 5 বড়, আর ঠিক উল্টো দিকে যখন 15 কে বলছি তখন বলছি 5 কম। জিনিসটা এখানে ঠিক একই রকম ভাবে, দৈর্ঘ্য যদি প্রস্থের 2.5 গুণ হয়, তাহলে ঘুরিয়ে উল্টো দিকে কি বলবো, প্রস্থটা দৈর্ঘ্যের 2.5 ভাগ হবে। হয়েছে। ধরো এখানে আমি যদি আবার এক্সাম্পল নিয়ে নিই, ধরো 10 আর 5 নিলাম। আমি কি বলতে পারি, 10 হচ্ছে 5-এর দ্বিগুণ, 10 হচ্ছে 5-এর দ্বিগুণ। ঘুরিয়ে আমরা বলতে পারি 5 হচ্ছে 10-এর অর্ধেক। ঠিক আছে, তাহলে 2 গুণ আর অর্ধেক মানে কি 2 ভাগ। জিনিসটা এখানে একই রকম বলা রয়েছে। তাহলে দৈর্ঘ্য যদি 100 মিটার হয়, প্রস্থ তাহলে কত হবে, তার 2.5 ভাগ হবে। 2.5 দিয়ে আমরা কি করে দেবো, গুণ করে দেবো। তাহলে দৈর্ঘ্য যদি 2.5 গুণ হয়, প্রস্থটা কত হবে, 2.5 ভাগ হবে। 2.5 দিয়ে আমরা কি করে দেবো, ভাগ করে দেবো। চলো ভাগ করো। তাহলে প্রথমে মিশ্র ভগ্নাংশটাকে অপ্রকৃত করে নাও, 2 দিয়ে 4 একে 5/2 আমাদের হয়ে গেল। ভগ্নাংশের ভাগ কিভাবে করতে হয়, প্রথমটাকে ঠিক রেখে ভাগের জায়গায় গুণ চিহ্ন দিয়ে পরবর্তী ভগ্নাংশটাকে উল্টে দিতে হয়। আবারও বলছি, ভগ্নাংশের ভাগ কিভাবে করবে, প্রথম সংখ্যাটাকে ঠিক রেখে গুণ চিহ্ন দিয়ে পরেরটাকে উল্টে দেবে। এটা কাটাকাটি দাও তো, 5 20 তে 100, তাহলে আমাদের কত চলে এলো বলো তো, 20 দুয়ে 40 মিটার আমাদের প্রস্থ চলে এলো। দৈর্ঘ্য তো আমাদের দেয়াই ছিল, প্রস্থ আমরা পেয়ে গেলাম। ব্যাস, আমাদের কি জানতে চেয়েছে, দেখো পরিসীমা জানতে চেয়েছে। পরিসীমার আমরা ফর্মুলা বসাবো, চলে আসবে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, চলো বসিয়ে দাও। দেখো দৈর্ঘ্য তো আমাদের 100 মিটার দেয়াই ছিল, প্রস্থটা আমরা সমাধান করে 40 বের করেছি। তাহলে আমাদের কত হয়ে যাবে বলো তো, 2 গুণ 100 আর 40 যোগ করলে 140, 2 আর 140 গুণ করলে আমাদের কত চলে আসবে, 280 মিটার, যেটা কিনা দেখতে পাচ্ছি অপশন বি তে রয়েছে। আর তোমাদেরকে যে কথাটা বলা থাকে, যে ধরো অঙ্কগুলো কোথাও করতে গিয়ে আমার হয়তো ক্যালকুলেশনে কোথাও ভুল হয়ে যেতে পারে, যোগ কোথাও ভুল হয়ে যেতে পারে, গুণ কোথাও ভুল হয়ে যেতে পারে আমার অজান্তে, সেটা তোমাদের কারেকশন করে নিতে হবে। তোমাদের পদ্ধতিটা জেনে নিতে হবে, যে এই ধরনের যদি অঙ্ক থাকে তাহলে প্রথমে দৈর্ঘ্য থাকবে, প্রস্থকে 2.5 দিয়ে ভাগ করতে হবে, দিলে আমরা প্রস্থ পাবো, তারপরে পরিসীমা বের করার সূত্র বসিয়ে আমরা পরিসীমা বের করব। এইটা হচ্ছে পদ্ধতি। বাকি ক্যালকুলেশন গুলো করতে গিয়ে কোথাও দেখা যাবে হয়তো আমার গুণ ভুল হয়ে গেল, সেটা তোমাদেরকে কারেকশন করে ফেলতে হবে। আচ্ছা, পদ্ধতি হচ্ছে এটা, এখানে স্যারের একটু গুণটা ভুলে গেছে, এটা কারেকশন করে নেব। পরিসীমা আমাদের চলে আসবে কত, 280 মিটার। অপশন বি সঠিক উত্তর হয়ে যাবে। কারুর যদি কোথাও কোনো কিছু জিজ্ঞাসা থাকে প্রত্যেকে কমেন্টে জানাবে। আর যারা এই মুহূর্তে হচ্ছে প্রিমিয়ার দেখছো, তারা প্রত্যেকেই হচ্ছে লাইভ সেকশনে হচ্ছে চ্যাট সেকশনে চ্যাট করবে, অ্যান্সার করবে। চলো দ্বিতীয় প্রশ্ন চলে আসছি। অনুপাত অধ্যায় থেকে একটা অঙ্ক রাখা রয়েছে। কি বলেছে, 1 টাকা 50 পয়সা ও 4 টাকা 50 পয়সার অনুপাত বের করতে বলেছে। অনুপাত সর্বদা সমজাতীয় রাশির মধ্যে করা হয়। অনুপাত সর্বদা সমজাতীয় রাশির মধ্যে করতে হয়। তাহলে দেখো প্রথমটা টাকা পয়সা আছে, দ্বিতীয়টা টাকা পয়সা আছে, আমরা কি করব, দুটোকে একই এককে পরিণত করে নেব। প্রথমটা টাকা পয়সাটাকেও পয়সাতে করে নেব, দ্বিতীয় টাকা পয়সাটাকে আমরা কি করে নেব, পয়সাতে করে নেব। চলো তাহলে করা যাক।
1 টাকা 50 পয়সাকে যদি আমরা পয়সাতে করি আমাদের কত হয়ে যাবে বলো তো? 150 পয়সা হয়ে যাবে। কেন না? আমরা জানি 1 টাকা সমান 100 পয়সা, আর এদিকে 50 পয়সা যোগ করলে 150 পয়সা। আর 4 টাকা 50 পয়সাকে যদি আমরা পয়সাতে করি কত হয়ে যাবে? 450 পয়সা। কেন? 4 টাকা সমান 400 পয়সা, আর 50 পয়সা 450 পয়সা হয়ে গেল। তাহলে দুটো পয়সাতে হয়ে গেছে। অনুপাত করে দেব। অনুপাত কথার অর্থ কি? কাটাকুটি করে ছোট করব। অনুপাত কথার অর্থ কি? এই যে মাঝখানে যে চিহ্নটা দিলাম এটা হচ্ছে অনুপাতের চিহ্ন। কাটাকুটি করে ছোট করব। তাহলে দেখো প্রথমে যদি 10 দিয়ে ভাগ করে দিই, এদিকে আসবে 15, ওদিকে থাকবে 45। দুটোকেই 10 দিয়ে ভাগ করলাম। অনুপাত সর্বদা একই সংখ্যা দিয়ে ভাগ কিংবা গুণ করতে হয়। চলো, 15 আর 45। এবারে তাহলে 5 দিয়ে দিচ্ছি, জানো তো 5 3 15। আচ্ছা, চাইলে তোমরা একদম 15 দিয়েও কেটে দিতে পারো। 15 কে 15, 15 3 45। কেউ যদি না হয় ছোট ছোট করেও কাটতে পারো। আমি এখানে একদম 15 দিয়ে কেটে দিলাম। 15 কে 15, এদিকে থাকলো 15 3 45, 1:3। দেখো অপশন এ তে রয়েছে। তাহলে যখনই অনুপাত করতে বলবে আমাদের যে রাশিগুলো থাকবে, সংখ্যাগুলো থাকবে, তাদের এককটা প্রথমে দেখবে যে এককটা একই আছে কিনা। যদি একক একই না থাকে তাদেরকে একটা একই এককে পরিণত করে নেবে। নেয়ার পরে তাদের কাটাকুটি করে ছোট করবে। সমানুপাতের তোমরা উত্তর পেয়ে যাবে। 2 এর দাগের প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 1:3। চলো, চলে আসছি 3 এর দাগের অঙ্ক। দেখো গত ক্লাসে ঠিক একই টাইপের অঙ্ক দেওয়া ছিল, আবার মনে করানোর জন্য আবার রেখেছি। বহুবার আসে পরীক্ষাতে এই টাইপ, খুব সহজের মধ্যে হয়। একটি গরুর মূল্য একটি মহিষের মূল্য অপেক্ষা 8 টাকা বেশি। তাহলে কে কে বলেছে? গরু আর হচ্ছে কি মহিষ। এই দুটো প্রাণী বলা রয়েছে, গরু আর মহিষ। আচ্ছা, গরুর মূল্যটা বেশি, মহিষের মূল্যটা কম। কারণ প্রশ্নে বলেছে দেখো গরুর মূল্য মহিষের মূল্য অপেক্ষা 8 টাকা বেশি, তাহলে গরুর দাম বেশি, মহিষের দাম কম। গরু আর মহিষের মোট মূল্য বলে দিয়েছে 1570 টাকা। দেখো গত ক্লাসে বলেছিলাম, একটু মনে করার চেষ্টা করো। আমাদের প্রশ্নে যদি দুটো সংখ্যার যোগফল আর দুটো সংখ্যার যদি বিয়োগফল বলা থাকে, আমাদের প্রশ্নে যদি যে কোনো দুটো জিনিসের যোগফল আর দুটো জিনিসের বিয়োগফল জানা থাকে, দেয়া থাকে, তাহলে বড় সংখ্যার ছোট সংখ্যা আমরা খুব সহজে বের করতে পারি। কিভাবে না? বড়টা বের করতে হলে, আবার আমি রিপিট করে বোঝাচ্ছি, বড়টা বের করতে হলে কি করতে হয়? যোগফল এবং বিয়োগফলকে যোগ করে 2 দিয়ে ভাগ করতে হয়। ছোটটার মান বের করতে হলে আমাদের কি করতে হয়? যোগফল আর বিয়োগফলকে বিয়োগ করে 2 দিয়ে ভাগ করতে হয়। যোগফল আর বিয়োগফলকে বিয়োগ করে 2 দিয়ে ভাগ করতে হয়। এখানে আমাদের কার মূল্য বের করতে বলেছে? দেখো গরুর মূল্য। গরুর মূল্যটা তো বেশি, মানে আমাদের বড়টা বের করতে বলেছে। এবারে তোমরা ভাববে এখানে যোগফল বা কোথায় আর বিয়োগফল বা কোথায়। দেখো এই যে প্রশ্নে বলা রয়েছে গরু ও মহিষের মোট মূল্য। মোট মূল্য মানে কি? আমি জানি না গরুর দাম কত, মহিষের দাম কত, কিন্তু প্রশ্নে গরু আর মহিষের মোট দাম দেওয়া আছে, অর্থাৎ তাদের যোগফলটা দেওয়া আছে। মূল্যের যোগফল বলা রয়েছে 1570 টাকা, এবং তাদের মূল্যের বিয়োগফলও দেয়া রয়েছে। তাদের মূল্যের বিয়োগফল কত? 8 টাকা। তাদের মূল্যের বিয়োগফল কত? 8 টাকা। কি করে? গত ক্লাসে বুঝিয়েছিলাম, মনে করার চেষ্টা করো। যে যখনই এই রকম বাক্য তোমরা প্রশ্নে পাবে, একটা জিনিসের দাম অন্যটার থেকে এত কম বা এত বেশি, সেটাই হবে তাদের বিয়োগফল। দেখো উদাহরণ দিয়ে বুঝিয়েছিলাম, আজকে উদাহরণ দিচ্ছি। ধরো আমি দুটো সংখ্যা নিয়ে নিলাম 10 আর 12। যদি জিজ্ঞেস করা হয় 10 12 থেকে কত কম, তোমরা বলবে 10 12 থেকে 2 কম। যদি জিজ্ঞেস করা হয় 12 10 থেকে কত বড়, তোমরা বলবে 12 10 থেকে 2 বড়। তাহলে দেখো 12 আর 10 বিয়োগ করলে সেই 2 আসে, অর্থাৎ দুটো সংখ্যা একটা অপরটার থেকে যত কম বা যত বেশি, সেটাই হবে তাদের বিয়োগফল। তাহলে প্রশ্নে বলা দিয়েছে গরুর মূল্য মহিষের মূল্যের থেকে 8 টাকা বেশি। এই কথাটাকে আমি কি বলতে পারি? যে গরুর মূল্য থেকে যদি মহিষের মূল্য বাদ দিই তাহলে কত আসবে? 8 টাকা আসবে। তাহলে দেখো যোগফলও দেয়া আছে, বিয়োগফলও দেয়া আছে, সেটা শুধু একটু ভাষা আকারে বলা আছে। যোগফল আর বিয়োগফল জেনে গেছি। আমাদেরকে কার মূল্য বের করতে বলেছে? গরুর মূল্য, অর্থাৎ বড়, যার দাম বেশি তার মূল্য বের করতে বলেছে। যার দাম বেশি তার মূল্য বের করতে বলেছে। তাহলে আমরা কি করে দেব? গরুর মূল্য বের করতে হলে আমাদের কি করব? যোগফল আর বিয়োগফলকে যোগ করে 2 দিয়ে ভাগ করব। ফর্মুলা গুলো খুব ভালো করে মনে রাখবে। যোগফল 1570, বিয়োগফল 8/2। যোগ দাও তো, 8 7 5 1/2। ভাগ দিলে চলে আসবে 2 7 14, 2 8 16, 2 9 18, 789 টাকা। অপশন এ তে রয়েছে। এই টাইপ কিন্তু বহু পরীক্ষাতে আসে, কোনো এক্স ধরা লাগবে না।
যোগফলও দেয়া থাকবে, বিয়োগফলটাকে সরাসরি বিয়োগফল না বলে এরকম ভাষা আকারে দেয়া থাকবে যে একটার মূল্য অন্যটার থেকে এত বেশি বা কম, একটি সংখ্যা অন্যটার থেকে এত বেশি বা কম, এই ধরনের লাইন থাকলে সেটাই বিয়োগফল বলে লিখে দেবে। ব্যাস, যোগফল আর বিয়োগফল জানা আছে। বড়টা বের করতে বললে, যার দাম বেশি বা যার মূল্য বেশি সেটা বের করতে বললে যোগফল আর বিয়োগফলকে যোগ করে 2 দিয়ে ভাগ করবে। কমটা বের করতে বললে যোগফল আর বিয়োগফলকে বিয়োগ করে 2 দিয়ে ভাগ করবে। অপশন এ 779 টাকা সঠিক উত্তর চলে এলো। চলো পরবর্তী প্রশ্ন 4-এর দাগ দেখা যাক। ঠিক আছে, ক্লাসগুলো যতগুলো প্রশ্ন হবে সেই প্রত্যেকটা অঙ্ক হবে, কোনো ধরনের ক্লাসের মধ্যে গল্প কোনো কিচ্ছু হবে না। হয়েছে, যতগুলো প্রশ্ন নেব পুরো সময়টা ধরে সেই অঙ্কই বোঝাবো, মেন্টাল অ্যাবিলিটির ক্লাস থাকলে মেন্টাল অ্যাবিলিটিই বোঝাবো। 50 কিমি এর 0.01% কত মিটার জানতে চেয়েছি। হয়েছে, আমরা যে কোনো সংখ্যার পার্সেন্ট বের করা জানি, শতকরা জানি। কিভাবে বের করতে হয়? যে কোনো সংখ্যার শতকরা বের করতে বললে যার শতকরা বের করতে বলবে সেই সংখ্যা গুণ যত পার্সেন্ট বের করতে বলবে, অর্থাৎ যত শতকরা বের করতে বলবে সেটা বাই 100 লিখতে হয়। হয়েছে, ধরো সাপোজ বললো 30-এর 25%, তাহলে লিখবো 30 গুণিতক 25/100। বললো 180-র 20%, তাহলে 180 গুণিতক 20/100। যত পার্সেন্ট বলবে সেটা বাই 100, যার পার্সেন্ট বের করতে বলবে সেই সংখ্যাটাকে গুণ করে দেব। তাহলে এখানে 50 কিমির শতকরা বের করতে বলেছে, 50 লিখলাম। কত পার্সেন্ট বের করতে বলেছে? 0.01% বলেছে, তাহলে যত পার্সেন্ট বলবে সেটা বাই 100। এবারে দেখো আমাদের উত্তরটা কিন্তু চেয়েছে কি মিটার এককে, তাহলে কিলোমিটারের যদি পার্সেন্ট বের করি কিলোমিটারই আসবে, টাকার পার্সেন্ট বের করলে টাকাই আসবে, কিন্তু আমাদের উত্তর চেয়েছে দেখো মিটারে। তাহলে একে আমাদের কি করে দিতে হবে বলো তো? 1000 দিয়ে গুণ করে দিতে হবে, কারণ আমরা জানি কিলোমিটারকে মিটার করতে হলে 1000 দিয়ে গুণ করতে হয়। কিলোমিটারের যদি 0.01% বের করি সেটা কিলোমিটারই আসবে, কিন্তু আমাদের উত্তর চেয়েছে মিটারে, কিলোমিটারকে মিটার করতে হলে 1000 দিয়ে গুণ করতে হয়। আমি ওখানে 1000 দিয়ে গুণ করে দিলাম, এটাকে সমাধান করো, উত্তর চলে আসবে। হয়েছে, চলো কাটাকুটি দাও তো। দেখো নিচে দুটো শূন্যর সঙ্গে উপরে 100 দুটো শূন্য কেটে গেল, তাহলে উপরে কি কি পড়ে আছে? আচ্ছা, তোমরা চাইলে এখানে দশমিকটাকে তুলে ফেলতে পারো, ওখানে দশমিক তুললে নিচে দেখো একটা 100 লিখতে পারো। ওপরের দশমিক যদি তুলে দাও তাহলে নিচে 100 হয়ে যাবে। সেই 100 দুটো শূন্য আর এখানে ওপরের দুটো শূন্য আরো সুন্দরভাবে কেটে গেল, তাহলে 5 মিটার আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। হয়তো অনেকের বোঝা গেল না, আমি আবার নিচে সুন্দর করে ভেঙে বোঝাচ্ছি। তাহলে 50 গুণিতক 0.01/100, এটা তো হলো। মিটারে করার জন্য 1000 দিয়ে গুণ করলাম। এরপরে দেখো আমি একদম ভেঙে লিখছি, 0.01কে যদি ভগ্নাংশে লিখি কত হয় গো? 1/100 হয়। আচ্ছা, নিচে তো আমাদের আরো একটা 100 ছিলই আগে থেকে, আর ওপরে 100। দেখো কাটাকাটি করো, নিচে মোট 4টা শূন্য আর ওপরের মোট 4টা শূন্য, সুন্দর কেটে দিলাম, সমস্ত কিছু কেটে গেল, এই যে 5 মিটার। দেখো অপশন ডি সঠিক উত্তর হয়ে যাবে। তাহলে যে কোনো সংখ্যার পার্সেন্ট বের করতে বললে, শতকরা বের করতে বললে যার শতকরা বলবে সেটা গুণিতক যত পার্সেন্ট বলবে সেইটা বাই 100 লিখে দেবে। এখানে উত্তর মিটারে চেয়েছিল তাই অতিরিক্ত একটা 1000 দিয়ে গুণ করেছি। অপশন ডি 5 মিটার। চলো 5-এর দাগে দেখো, খুবই গুরুত্বপূর্ণ, ভগ্নাংশের সিঁড়ি ভাঙা অঙ্ক বলে, স্টেপ বাই স্টেপ সিঁড়ি ভাঙা। আমরা যেমন করে সিঁড়িতে নিচ থেকে আমরা ওপরের দিকে উঠি, সেই রকম করে সিঁড়ি ভাঙা অঙ্ক, আমরা এগুলোকে সিঁড়ি ভাঙা বলে, নিচ থেকে ওপরের দিকে উঠবো। ঠিক আছে, দেখো কিভাবে করতে হয়। দেখো আমি অঙ্কটাকে পুনরায় আবার নিচে তুলে ফেলছি। এটা ছিল, স্যার কি বললো? নিচ থেকে উপরের দিকে সমাধান করব। তাহলে একদম নিচে কি আছে? 7 যোগ 1/16 আছে, তাহলে এটাকে আগে যোগ করব। উপরে যেখানে যা আছে রাখলাম, দেখো 3 কেও রাখলাম, উপরে 1 কেও রাখলাম, শুধু নিচেরটাকে যোগ করব। তোমরা চাইলে সাইডে যোগ করে এখানে বসিয়ে দিতে পারো। তাহলে যোগ করলে কত হবে বলো তো? 7 আর 1/16 কে আমরা কি করে দেব? যোগ করে দেব। তাহলে ভগ্নাংশে যোগ হয়ে যাবে। নিচে আমাদের কি হয়ে যাবে? নিচে আমাদের 16 হর থেকে যাবে, 16-র সাথে 7 গুণ করলে 112, আর 1 যোগ করলে 113/16। এখানে বসিয়ে দাও 113/16। এবারে দেখো 3 যোগ, এবারে তাহলে কি করব? এইটাকে সমাধান করব। এই যে ভাগটা আছে, 1/, যে কোনো ভগ্নাংশ থাকলে সেটাকে সর্বদা উল্টে লিখবে, অনন্যক বলা হয়। যখনই 1/, কোনো ভগ্নাংশ থাকবে সেটাকে কি করে দেবে? উল্টে লিখে দেবে। হয়েছে, এটাকে ভগ্নাংশের ভাগ বলে। কারোর যদি বোঝা না যায় আমি আরো ভেঙে ডান দিকে বোঝাচ্ছি। দেখো ছিল আমাদের এইটা, সমাধান করতে হয় কিভাবে? 1
এটা তো আমাদের ভাগ চিহ্ন, তাহলে ভাগ চিহ্ন থাকলে কি চিহ্ন দিতে হয় গো? গুণ চিহ্ন দিতে হয় এবং নিচেরটাকে উল্টে গুণ করতে হয়। কিছু পূর্বেই বুঝিয়েছি ভগ্নাংশের ভাগ কিভাবে করতে হয়। ওপরে যেটা থাকে বা প্রথমে যেটা থাকে সেটাকে ঠিক রাখতে হয়, গুণ চিহ্ন দিয়ে নিচের ভগ্নাংশটাকে উল্টে দিতে হয়। তাহলে এটাকে উল্টে লিখলে দেখো 16/113 আসে। ব্যাস, এটাকে যোগ দাও। নিচে আমাদের 113 এলো, 113 সঙ্গে যদি আমরা 3 গুণ করি আমাদের কত আসবে বলো তো? 3 3 9, 339। আর এখানে থাকলো 16। 339 এর সঙ্গে যদি আমরা 16 যোগ দিই চলে আসবে 9 6 15, অর্থাৎ 355/113। এই যে দেখো অপশন বি তে রয়েছে, অপশন বি তে রয়েছে 355/113, অপশন বি তে রয়েছে। অপশন বি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। তাহলে এখানে মাত্র দুটো ধাপ দেওয়া রয়েছে, পরীক্ষায় তোমাদের আরো ধাপ থাকতে পারে। যতগুলো ধাপ থাকুক না কেন, নিচ থেকে একদম প্রথমে নিচেরটা সমাধান করবে, যোগ করবে যেটা আসবে, বিয়োগ থাকলে বিয়োগ করবে, যোগ থাকলে যোগ করবে। করার পরে এইরকম ভাগটাকে সমাধান করবে, নিচের ওপরেরটাকে ঠিক রেখে নিচেরটাকে উল্টে দেবে, দিলে পেয়ে যাবে, আবার যোগ করবে। এইভাবে এক এক করে নিচ থেকে উপরের দিকে করে যাবে, উত্তর পেয়ে যাবে এই অঙ্কের অপশন বি, 355/113। চলো চলে আসছি 6 দাগে, একটা গড়ের অঙ্ক রাখা রয়েছে। দেখো 52টি সংখ্যার গড় মান 25, যদি প্রতিটি সংখ্যার সঙ্গে 3 যোগ করা হয় তবে নতুন গড় কত হবে? একদম সহজ জিনিস, 2 সেকেন্ডে উত্তর হবে। কিন্তু তার পূর্বে আমি জিনিসটা তোমাদেরকে বোঝাবো, দেখো কিভাবে। ধরো আমি তোমাদেরকে কয়েকটা সংখ্যা লিখে বোঝাচ্ছি। ধরো আমি লিখলাম 10, 12, আর ধরো লিখলাম 15 লিখে দাও, 5 লিখে দাও, 10 12 আর 5 লিখে দাও, হয়েছে। ধরো এদের গড় করো। তাহলে গড় কিভাবে করতে হয়? না আমরা শিখেছি গড় করতে হলে সংখ্যাগুলোকে যোগ করে যতগুলো সংখ্যা তত দিয়ে ভাগ করতে হয়। তাহলে এটা যোগ করলে কত হবে বলো তো? 5 2 7, তাহলে এখানে আসবে 27/3। আমাদের গড় করলে 9 আসবে। ঠিক আছে, আমি এগুলো এক্সট্রা উদাহরণ আমি তোমাদেরকে ধরে জিনিসটাকে বোঝাচ্ছি, আগে বুঝে নাও। তাহলে তিনটে আমাদের সংখ্যা কি কি ধরেছি? একটা ধরেছি 10, একটা ধরেছি 12, আর একটা ধরেছি 5। এদের যদি গড় করি তাহলে কত আসবে? 9 আসবে। এবারে এই সংখ্যাগুলোর সাথে আমি প্রত্যেকটার সঙ্গে আমি ধরো 4 যোগ করে দিচ্ছি। 10-এর সাথেও 4 যোগ করব, 12-র সাথেও 4 যোগ করব, 5-এর সাথেও 4 যোগ করব। প্রতিটা সংখ্যার সঙ্গে 4 যোগ করলাম, করলে আমি নতুন সংখ্যা পেয়ে গেলাম। এই যে নতুন সংখ্যাগুলো পেলাম এদের গড় নির্ণয় করছি। এদের গড় নির্ণয় করলে কত হবে দেখো? 14 আর 16 যোগ করলে আমাদের চলে আসবে 30, 30 আর 9 কত হবে? 39, 39/3 গড় করলে কত হবে? 13। দেখো একটা খুব সুন্দর জিনিস তোমরা দেখতে পাবে, প্রথমে যে সংখ্যাগুলো ছিল তাদের গড় এসছিল 9, পরে ওই সংখ্যাগুলোর সঙ্গে 4 যোগ করে যে নতুন সংখ্যাগুলো এসছে তাদের গড় কত এসছে দেখো? 13। কত এসছে দেখো? না প্রথম যে গড়টা ছিল তার থেকে 4 বেশি এসছে। অর্থাৎ এখান থেকে আমরা কি বলতে পারি? আমরা কিছু সংখ্যার গড় যদি আমাদের জানা থাকে, সেই সংখ্যাগুলোর সঙ্গে যত যোগ করব গড়ও তত বেড়ে যাবে। দেখো বোঝালাম, দেখো এখানে সংখ্যাগুলো ছিল তাদের সঙ্গে 4 যোগ করেছি, ফলে গড়ও দেখো সেই 4ই বেড়েছে, 9 ছিল 13 হয়েছে। তাহলে এখান থেকে খুব সুন্দর করে শেখার জিনিস মনে রাখবে যে আমাদের কিছু সংখ্যার গড় যদি জানা থাকে তাদের সঙ্গে যত যোগ করব গড়ও তত বাড়বে, সেখান থেকে যদি কিছু বিয়োগ করি গড়ও তত কমবে, তাদের সঙ্গে যত গুণ করব গড়ও তত গুণ হয়ে যাবে, যত ভাগ করব গড়ও তত ভাগ হয়ে যাবে। তাহলে এখানে যে অঙ্ক দেওয়া ছিল 52টি সংখ্যার গড় 25 দেওয়া ছিল। কতগুলো সংখ্যা? 52টা সংখ্যা, তাদের গড় কত দেওয়া ছিল? 25। এবারে প্রতিটি সংখ্যার সঙ্গে 3 যোগ করেছে, তাহলে নতুন গড় কত হবে? স্যার তাহলে এক্ষুনি কি শেখালো? না প্রতিটা সংখ্যার সঙ্গে যত যোগ করব গড়ও ঠিক ততই বেড়ে যাবে। তাহলে নতুন গড় আমাদের কত হয়ে যাবে? 28, অপশন বি। তাহলে অঙ্কটা পড়তে যতটুকু সময় যাবে তার অনেক কম সময়ের মধ্যে উত্তর হয়ে যাবে। 25-এর সঙ্গে জাস্ট 3 যোগ করে দেব। আশা করি প্রত্যেককে আমি বোঝাতে পারলাম। গড় যত থাকবে প্রতিটা সংখ্যার সঙ্গে যত যোগ করবে গড়ও তত বেড়ে যাবে। এখানে যদি বিয়োগ বলতো যে প্রতিটা সংখ্যা থেকে 3 বিয়োগ করলে নতুন গড় কত হবে, তাহলে গড়কেও 3 কমিয়ে দিতাম। তাহলে সংখ্যা কতগুলো আছে দেখার দরকার নেই, 52টা আছে কি 100টা আছে কি 200টা আছে, আমাদের গড় নিয়ে কাজ আর কত যোগ বা বিয়োগ করছি সেটা নিয়ে কাজ। উত্তর চলে আসবে আমাদের অপশন বি, 28 আমাদের সঠিক উত্তর চলে এলো। চলো দেখো চলে আসবো 7 দাগে কি বলা রয়েছে।
সাতের দাগে বলা রয়েছে 3 কিমি এর মধ্যে 1 মিটার 25 সেমি কতবার আছে? 3 কিমি এর মধ্যে 1 মিটার 25 সেমি কতবার আছে? তাহলে দেখো এখানে একটু নাইনসাফি হচ্ছে, এটা 3 কিমি বলা রয়েছে কিন্তু এটা আমাদের বলা রয়েছে 1 মিটার 25 সেমি। আমি যদি তোমাদেরকে বলি 10-এর মধ্যে 2 কতবার আছে, তোমরা 10কে 2 দিয়ে ভাগ করে বলে দেবে 10-এর মধ্যে 2 5 বার আছে। আমি যদি জিজ্ঞেস করি তোমাদেরকে 16-র মধ্যে 4 কতবার আছে, তাহলে তোমরা 16কে 4 দিয়ে ভাগ করে বলে দেবে 4। এখানেও একই রকম ভাবে 3 কিমির মধ্যে 1 মিটার 25 সেমি কতবার আছে না, 3 কিমিকে 1 মিটার 25 সেমি দিয়ে ভাগ করে দেব। ভাগ করার পূর্বে এদের একক গুলোকে একই করব। এটা 3 কিমি আছে, এটা 1 মিটার 25 সেমি আছে, তাহলে ওদের একক গুলোকে একই করব। তাহলে 3 কিমিকে আমি সেন্টিমিটার করছি, কিলোমিটারকে সেন্টিমিটার করতে হলে কি করতে হয়, কত দিয়ে গুণ করতে হয়? দেখো তোমরা ছকটা জানো, কিলোমিটার হেক্টোমিটার, কিলোমিটার হেক্টোমিটার ডেকামিটার মিটার ডেসিমিটার সেন্টিমিটার। অর্থাৎ কিলোমিটারকে সেন্টিমিটার করতে হলে কত দিয়ে গুণ করতে হয়? একের পেছনে 5টা শূন্য, 1 লক্ষ দিয়ে গুণ করতে হয়। তাহলে আমাদের কত আসবে বলো তো? 3-এর পেছনে 1 2 3 4 5, এটা আমাদের সেন্টিমিটার চলে এলো। ঠিক একইভাবে 1 মিটার 25 সেমিকেও সেন্টিমিটার করব, 1 মিটার 25 সেমিকেও সেন্টিমিটার করব। 1 মিটার মানে কত সেমি হয়? 100 সেমি। 100 সেমির সঙ্গে 25 সেমি যোগ করলে আমাদের কত হয়ে যাবে বলো তো? 125 সেমি হয়ে যাবে। তাহলে যে দুটো একক ছিল সবগুলোকে আমি সেমিতে করলাম, 3 কিমিটাকেও সেমিতে করলাম, আর 1 মিটার 50 সেমিকেও আমরা কি করলাম? সেমিতে করলাম। হয়েছে? চলো দেখো, তাহলে এবারে কি করে দাও? ভাগ করে দাও। 1 2 3 4 5, তাকে আমরা কত দিয়ে ভাগ করব বলো তো? 125 দিয়ে ভাগ করে দেব। তাকে আমরা কত দিয়ে ভাগ করব? 125 দিয়ে ভাগ করব। চলো ভাগ করো, তাহলে কত আছে দেখা যাক। দেখো আমরা যদি ভাগ করি, কত আছে বলো তো? 1 2 3 4 5, তাকে আমি একটু ক্যালকুলেটরে মেরে দিচ্ছি, 125 দিয়ে ভাগ করলে 2400 চলে আসবে। 2400 বার কোনটাতে রয়েছে বলো তো? অপশন এ তে রয়েছে 2400 বার। তাহলে দুটোর একককে একই করলাম, 3 কিলোমিটারকেও সেন্টিমিটারে প্রকাশ করলাম, 1 মিটার 25 সেমিকেও সেন্টিমিটারে প্রকাশ করলাম, 125 সেমি। দুটোকে ভাগ করলাম, তাহলে আমাদের কত চলে এলো? 2400 বার। অপশন এ আমাদের সঠিক উত্তর চলে এলো। ঠিক আছে, তাহলে আমাদের এখান থেকে খেয়াল রাখার বিষয় কি, একক গুলোকে আমরা একই করব। হয়েছে? দিয়ে ভাগ করে দেবে, উত্তর চলে আসবে 2400 বার। একবার দেখে নিই ঠিক করলাম কিনা। কিলোমিটার হেক্টোমিটার ডেকামিটার মিটার ডেসিমিটার সেন্টিমিটার, হ্যাঁ ঠিক আছে, অপশন এ 2400 বার। চলো করা যাক, পরবর্তী অঙ্ক কি বলা রয়েছে। একটি বর্গাকার মাঠের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 100 মিটার, 10 মিটার অন্তর খুঁটি পুঁতে মাঠটির চারদিকে বেড়া দিতে কতগুলি খুঁটির দরকার হবে? তাহলে তোমাদেরকে যদি ছবি এঁকে বোঝাই, ধরো আচ্ছা বর্গাকার মাঠ বলেছে, ধরো এইরকম একটা বর্গাকার মাঠ রয়েছে। হয়েছে? সেই বর্গাকার মাঠের চারদিকে কি লাগাবে? খুঁটি পুঁতবে। কত মিটার অন্তর? 10 মিটার অন্তর অন্তর এইরকম করে খুঁটি পুঁতবে। হয়েছে? তাহলে কতগুলো খুঁটি লাগবে? চারধারে এরকম খুঁটি পুঁতবে, কতগুলো খুঁটি লাগবে? তাহলে আমরা আমাদের চারধার নিয়ে কাজ, স্যার কি শিখিয়েছে, যখন চারধার নিয়ে কাজ হবে আমাদের পরিসীমা বের করতে হবে। তাহলে ওদের কি করে নেব? বর্গাকার মাঠের পরিসীমা বের করে নেব। চলো পরিসীমা বের করে নাও। বর্গাকার মাঠের পরিসীমার সূত্র কি গো? বাহুকে 4 দিয়ে গুণ করলে পরিসীমা আসে, তাহলে 4কে 100 দিয়ে গুণ দাও, উত্তর আমাদের চলে আসবে 400 মিটার। অর্থাৎ 400 মিটারে আমাদের কি করতে হবে? খুঁটি পুঁততে হবে। চারদিকে বেড়া দেবো, চারদিকে মানে কতটাতে বেড়া দেবো না, 400 মিটারে বেড়া দিতে হবে। পরিসীমা 400 মিটার, অর্থাৎ 400 মিটারে বেড়া দেবো। এবারে কিভাবে খুঁটি পুঁতবো না, প্রত্যেক 10 মিটার অন্তর অন্তর খুঁটি পুঁতবো, প্রত্যেক 10 মিটার অন্তর অন্তর খুঁটি পুঁতবো। তাহলে 400কে কি করে দাও? 10 দিয়ে ভাগ দিয়ে দাও, উত্তর আমাদের চলে আসবে 40টি। অপশন এ তে রয়েছে সঠিক উত্তর হয়ে যাবে। তাহলে মোট 400 মিটারে বেড়া দেব, প্রত্যেক 10 মিটার অন্তর অন্তর খুঁটি পুঁতবো। তাহলে কতগুলো খুঁটি লাগবে না, 400কে 10 দিয়ে ভাগ দিয়ে দেব, 40টি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে, অপশন এ 40টি সঠিক উত্তর। কারুর কোথাও যদি কিছু বোঝা না যায়, কোথাও কিছু জিজ্ঞাসা থাকলে কমেন্টে জানাবে। হয়েছে? চলো পরবর্তী অঙ্ক বলেছে, দেখো সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণ তিনটি হলো। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, প্রথম কথা সমকোণী ত্রিভুজ আমরা জানি যে কোণের মান 90 ডিগ্রি তাকেই সমকোণী ত্রিভুজ বলে।
তাহলে একটা কোণ তো 90 ডিগ্রি হবে, কিন্তু সি এর মধ্যে দেখো কোনো 90 ডিগ্রি নেই, তাহলে সি তো হবে না। হয়েছে। সমকোণী ত্রিভুজ কাকে বলে? না যে ত্রিভুজের একটা কোণ সমকোণ হয় তাকে সমকোণী ত্রিভুজ বলে। সমকোণ কথার অর্থ কি? 90 ডিগ্রি হলে তাকে সমকোণ বলে। তাহলে সি এর মধ্যে 90 ডিগ্রি নেই, ওটা তো হবে না। বাকি থাকলো এ বি সি ডি এর মধ্যে কোনো একটা হবে। এবারে তোমরা দেখো, আমরা জানি ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি। অপশন এর তিনটা কোণকে যোগ করো, তোমরা পাবে দেখো 150 ডিগ্রি, তাহলে এ হবে না। অপশন ডি তে চলে আসো, এগুলোকে যোগ করো, দেখো 50 আর 50 100 আর 90 যোগ করলে 190 ডিগ্রি হয়ে যায়, তাহলে ডিও হবে না। পড়ে থাকলো অপশন বি, আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। তাহলে ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, ঠিক আছে, সেই দিক থেকে আমরা পেয়ে গেলাম অপশন বি। এছাড়াও মনে রাখবে সমকোণী ত্রিভুজ 90 ডিগ্রি হলো, সমদ্বিবাহু ত্রিভুজ হলে কি হয় না এই দুটো কোণ আমাদের কি হয়? সমান হয়। দুটো বাহুর দৈর্ঘ্য সমান হলে তাদের বিপরীত কোণগুলোর দৈর্ঘ্য কি হয়? সমান হয়। তাহলে একটা কোণ যদি 90 ডিগ্রি হয়ে যায়, আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে একটা কোণ যদি 90 ডিগ্রি হয়ে যায় বাকি দুটো মিলে 90 ডিগ্রি হবে। বাকি দুটোকে কি করব? 2 দিয়ে ভাগ করে দেবো। কেন? না স্যার শেখালো সমদ্বিবাহু ত্রিভুজ হলে তার দুটো কোণের পরিমাণ সমান হয়। তাহলে 90 কে 2 দিয়ে ভাগ করে দিলে দেখো 45 ডিগ্রি, 45 ডিগ্রি, অপশন বি হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে তো বোঝালাম। না হলে এখান থেকে আমরা দেখে নেব যে কোন তিনটেকে যোগ করলে 180 ডিগ্রি হয়। আমরা দেখলাম বি এর তিনটে কোণকে যোগ করলে 180 ডিগ্রি হয়, সি এর তিনটে কোণকে যোগ করলে 180 ডিগ্রি হয়। তাহলে এ আর ডি প্রথমেই ক্যান্সেল করে দিলাম। সি কে ক্যান্সেল করে দেবো, কেন? না সমকোণী ত্রিভুজ বলেছে মানে একটা কোণ তো 90 ডিগ্রি হবে, কিন্তু সি এর কোনোটা 90 ডিগ্রি নেই, তাহলে সিও ক্যান্সেল। পড়ে থাকলো বি, বি আমাদের সঠিক উত্তর হয়ে গেল। এখান থেকে আরো প্রশ্ন জানতে চায়, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোন তিনটির অনুপাত জানতে চায়। তাহলে তিনটি কোণ আমরা কি কি দেখলাম গো? একটা হয় 90 ডিগ্রি আর দুটো হয় 45 ডিগ্রি, 45 ডিগ্রি। তাহলে এদের যদি অনুপাত বের করতে বলে, তাহলে আমরা উত্তর কি লিখবো? 2:1:1। তাহলে কখনো কোণের পরিমাণ জানতে চাইতে পারে, কখনো অনুপাতও জানতে চাইতে পারে। আমরা লিখে দেব 2:1:1। অপশন বি সঠিক উত্তর। চলো শেষ অঙ্ক দেখো। এবিসি একটি ত্রিভুজ। তাহলে এবিসি একটা ত্রিভুজ, এইরকম একটা ত্রিভুজ ধরে নাও। এই কোণটা হচ্ছে এ কোণ, উপরের কোণটাকে আমি বি কোণ নিলাম, আর এই কোণটাকে আমি সি কোণ নিলাম। হয়েছে। এই তিনটা কোণ এখান থেকে দেখো সমাধান করতে বলেছে, তাহলে এটার মান কত হবে? ভগ্নাংশের যোগ বিয়োগ তোমরা জানো, এ বি আর সি বাই 8। কেন লিখলাম দেখো, তোমরা জানো, আমি তোমাদেরকে যদি নিচে দেখাই, ধরো লিখলাম 1/2, 3/2, 5/2। হর আমাদের যদি একই থাকে আমরা লব গুলোকে শুধু যোগ করে দিই না? এখানেও সেই একই কাজ করেছি। দেখো প্রত্যেকের হরে 8 8 করে আছে, তাহলে হর যদি একই থাকে তাহলে আমরা শুধু লব গুলোকে যোগ করে দেবো। লবে তাহলে কি আছে? অ্যাঙ্গেল এ, কোণ এ, কোণ বি, কোণ সি আছে। এই যে চিহ্নটা না, এটা হচ্ছে কোণের চিহ্ন, কোণের চিহ্ন এটা। তাহলে আমাদের হর যদি একই থাকে লব গুলোকে যোগ করে দিতে হয়, তাহলে ওপরে লব গুলোকে যোগ করলাম। এবারে দেখো আমি একটা জিনিস লিখলাম, 180 ডিগ্রি লিখলাম বাই 8। কেন লিখলাম? দেখো নিচে 8 আছে, 8 কে রেখেছি। ওপরে যেগুলো ছিল অ্যাঙ্গেল এ, অ্যাঙ্গেল বি আর অ্যাঙ্গেল সি, কোণ এ, কোণ বি, কোণ সি, তার জায়গায় কত লিখলাম? 180 ডিগ্রি। কেন? না আমরা জানি ত্রিভুজের তিনটা কোণের যোগফল কত হয়? 180 ডিগ্রি হয়। তাহলে এই যে ত্রিভুজের তিনটা কোণ কে কে ছিল গো? এ কোণ, বি কোণ, সি কোণ। তাহলে এই তিনটা কোণকে যোগ করলে কত হবে? 180 ডিগ্রি। এখানে দেখো তো ওটাই লেখা আছে যে কোণ এ, কোণ বি, কোণ সির যোগফল দেয়া আছে, তাহলে ওদেরকে যোগ করলে 180 ডিগ্রি হয়। আমরা লিখে দিলাম। সর্বদাই মনে রাখবে ত্রিভুজের তিনটি কোণের যোগফল সব সময় 180 ডিগ্রি হয়, 1 ডিগ্রি কমও হবে না, বেশিও হবে না। তাহলে 180 কে যদি আমরা 8 দিয়ে ভাগ করে দিই, উত্তর আমাদের কত চলে আসবে বলো তো? 22.1/2 ডিগ্রি। অপশন বি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। 180 কে যদি 8 দিয়ে ভাগ করি, খুব ভালো প্রশ্ন, ভালো করে মাথায় রাখবে। হয়েছে। তাহলে তিনটেকে যোগ করতে বলেছিল, প্রত্যেকের নিচে 8 8 করেছিল, তাই আমরা ওপর গুলোকে যোগ করেছি। ওপর তিনটাকে যোগ করলে আমরা জানি ত্রিভুজের তিনটা কোণের যোগফল 180 ডিগ্রি হয়, তাই ওদের জায়গায় 180 লিখে দিয়েছি। নিচে 8 দিয়ে ভাগ করেছি, 180 কে 8 দিয়ে ভাগ করলে চলে আসে 22.1/2। অপশন বি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে, কারুর যদি কোথাও কোনো কিছু জিজ্ঞাসা থাকে, কোথাও কোনো ডাউট থাকে, প্রত্যেকে কমেন্টে জানাবে এবং ক্লাসগুলো খুব ভালো করে ফলো করবে। প্রত্যেক বৃহস্পতিবার এবং রবিবার সন্ধ্যা 6টা 30-এ আমাদের ক্লাসগুলো প্রিমিয়ার হয়, ক্লাসগুলো দেখতে হবে। ঠিক আছে, চলো তাহলে খুব সুন্দর করে প্র্যাকটিস করো।
সুস্থ থেকো, ভালো থেকো এবং তোমাদের মতো করে সবার খেয়াল রেখো। জয় হিন্দ।